তো শুরু করি আজকের ক্লাস। তো ফিজিক্স আমাদের আসলে কি বলে? ফিজিক্স আমাদের আসলে অনেক আশার আলো দেখায়। আশার আলো বলতে ফিজিক্স আমাদের অসম্ভবকে সম্ভব করা শেখায়। ফিজিক্স আমাদের প্রকৃতি সম্পর্কে জ্ঞান দেয়। ফিজিক্স আমাদের অনেক না পারা জিনিসকেও সে আমাদের হাতের মুঠোয় এনে ফিজিক্স জানলে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। অ্যাপ্লাই করে যেমন ফিজিক্স আমরা কোথায় অ্যাপ্লাই করি? ফিজিক্স আমরা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ফিজিক্সকে ইউজ করে অনেক নতুন নতুন জিনিস বানাই। যেমন একটা খুব মজার জিনিস হচ্ছে আহ ওই যে পার্টিকেল এক্সেলারেটর বলে, ওইটা দিয়ে আমরা আমাদের ইউনিভার্সকে বুঝতে। মোদ্দা কথা কি, ফিজিক্স আমাদের অসম্ভবকে সম্ভব করা শিখায়। মানে ফিজিক্স মানে নতুন কিছুর আবিষ্কার। ফিজিক্স মানে কোনো একটা বাউন্ডারি যেটা সেট হয়ে গেছে সেটা ভেঙে দেওয়া, নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন যেটা জিনিস সম্ভব হচ্ছে না সেটা অসম্ভবকে সম্ভব করা, অনেকটা আনন্দজনকের মতো আর কি। তো এত সব ভালো ভালো কথা, এত সব আশার আলোর মধ্যে আমি আজকে এমন একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করবো ফিজিক্সের, বা মেইনলি থার্মোডাইনামিক্সের। এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব যেটা তোমাকে একটু আশাহতই করবে। আচ্ছা, কি এমন জিনিস যে তোমাকে আশাহত করবে? আমরা অনেক সময় টিভিতে প্রায়শই দেখে থাকি যে আহ, এমন একজন এমন একটা জিনিস বানাইছে, যেটা সব মানে এমন একটা ইঞ্জিন বানাইছে বা এমন একটা কিছু বানাইছে যেটা থেকে সবসময় কি কন্টিনিউয়াসলি কি পাওয়া যাচ্ছে, কাজ পাওয়া যাচ্ছে বা ওয়ার্ক পাওয়া যাচ্ছে। এমন একটা ইঞ্জিন যেটা সবসময় কাজ করতেছে। তুমি একবার মনে করো পেট্রোল ঢালছো, এটা সবসময় কাজ করতেছে। বা পানি দিয়ে চলতেছে, কোন একটা ইঞ্জিন যেটা পানি দিয়ে চলতেছে। আচ্ছা, তারপরে আমার একটা ইঞ্জিন যেটা থেকে তুমি একবার যদি তেল ঢালো সেটা সারা জীবন চলবে। এরকম অনেক ভুয়া কনসেপ্ট আমাদের সামনে চলে আসে। Okay, আচ্ছা। তো আজকে আমরা বুঝবো যে এইসব কনসেপ্ট আসলে কেন ভুয়া, এসব কনসেপ্ট আসলে কেন পসিবলই না একদম। কেউ যদি এটা দাবি করেও, ধরো তার কাছে পর্যাপ্ত লজিক আছে, এটা সম্ভবই না। এটা প্রকৃতির নিয়ম বিরোধী। তুমি যদি একটু একদম মনে করো তুমি এরকম কিছু বানাই ফেলা, যেটা তুমি একবার শুধুমাত্র পেট্রোল দিবা, কোন একটা ইঞ্জিন একবার পেট্রোল দিবা, সেটা গাড়িটা সারা জীবন তোমার চলবে। ইঞ্জিন গাড়িতে থাকে, একবার পেট্রোল দিবা গাড়িতে, সে সারা জীবন চলবে। এটা যদি তুমি বানায়ও ফেলো, তুমি আসলে কি বলবো, তুমি প্রকৃতির নিয়মটাকে ভেঙে ফেলবে। মানে তুমি অন্য লেভেলে চলে গেছো। তো আজকে আমরা একটা আশাহত ফিজিক্সই পড়বো। তো আমরা অনেকে তাপগতীয় দ্বিতীয় সূত্র বলতে কার্নো ইঞ্জিনই বুঝি। তো কার্নো আমাদেরকেও কিছু আশার আলো দেখাইছিল যে উনি 100% এফিসিয়েন্ট ইঞ্জিন তৈরি করতে চাইছেন। পরে সবার মতো উনিও ব্যর্থ হয়েছে। কারণ 100% ইফিসিয়েন্ট ইঞ্জিন এটা আসলে কোনোদিনই পসিবল। এটা তোমার বই পুস্তকে পসিবল, বা তুমি থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি কোনোদিনও পসিবল। আচ্ছা, তো শুরু করা যাক। তো আজকে আমরা পড়বো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র মানে আমাদের মাথায় সবসময় কি চলে আসে, যে অনেকগুলো বিবৃতি। প্ল্যাঙ্কের বিবৃতি, সাদি কার্নোর বিবৃতি, তারপর আমি ভুলেও গেছি আরো দুইটা বিজ্ঞানীর নাম যারা বিবৃতি দিছে। তো আর কি, তবে ম্যাক্সওয়েলের একটা আছে যতটুকু মনে পড়তেছে। আচ্ছা, তো এত সব বিবৃতির মাঝে আমার আমার মনে হয় যে যে আমাকে যদি কেউ বলে যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র তুমি বিবৃত করবা, লেখো, আমি কারটা লিখবো? কি লিখলে যে আমার একদম অ্যাকচুয়ালি লেজিট হবে, নাকি চারটাই লিখে দিই? চারটা তো লেখা পসিবল না, এটা তো আসবে 1 নম্বরের জন্য। তো তোমাকে যদি কেউ বলে তুমি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র একটু বলো তো, তুমি কি চারটা স্টেটমেন্ট বলবা, চারটা বিবৃতি কি বলবা, চারটা বিজ্ঞানী? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রগুলো বা তাপগতিবিদ্যার সূত্রগুলা একটু ইয়ে ধরনের, অদ্ভুত ধরনের। মানে আমরা বুঝি না সূত্র কোনটা আসলে, এখানে সূত্র কোনটা এটা আসলে বলতে গিয়ে যাচ্ছে। বইও একটু হাবিজাবি করে লেখা, হিজিবিজি করে লেখা, ঠিক আছে না? আচ্ছা, বা হাবিজাবি কথাও আছে বইয়ে এই সূত্রের জায়গায়। তাপগতিবিদ্যার ফার্স্ট সূত্র বা থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল যেভাবে ব্যাখ্যা করছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, সেভাবে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে আমরা বুঝবো। তাপগতিবিদ্যার সূত্র খুব সুন্দর একটা কথা বলে। ওকে। তো প্রথমে চলে আসে যে প্রথম সূত্র, একটু রিক্যাপ করে নি। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র চলে আসে, প্রথম সূত্রকে ভুলে গেলে তো চলবে না। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাকে কি বলে? তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা জানি একটা সবসময় কথা লেখা হয় যে শক্তি সংরক্ষণশীলতার নীতির একটা রূপ আর কি। তাপগতিবিদ্যা আমাদের কি বলে? শক্তি সংরক্ষণশীলতার নীতি নিয়ে আলোচনা করে।
তাপগতিবিদ্যা আমাদের আসলে বলতে কি চায় যে কোন পৃথিবীতে যদি কোনো কিছু হয় সেটাতে শক্তি সংরক্ষণশীলতার নীতিটা কিভাবে আমরা প্রয়োগ করব। আমি আবারও বলতেছি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদেরকে কি বলতে চায়। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদের বলে যে পৃথিবীতে কোনো কিছু যদি হয় সেটাতে শক্তি সংরক্ষণশীলতার নীতি কিভাবে খাটবে, সেটা হচ্ছে আমার প্রথম সূত্র আমাকে ব্যাখ্যা করে। আচ্ছা। কিন্তু প্রথম সূত্র আমাকে হচ্ছে কোনোদিনও হচ্ছে বলবে না যে এই কাজটা বা কোনো কিছু, ওই কোনো কিছুটা আসলে কি ঘটতে পারে নাকি এটা কোনোদিন ঘটা পসিবলই না। এটা কিন্তু মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র তোমাকে বলে না। যেমন ধরো, আহ তোমাকে একটা উদাহরণ কি দেওয়া যেতে পারে যে তুমি হচ্ছে ধরো তোমাকে হচ্ছে ক্রিকেট খেলায় হচ্ছে তোমাকে হচ্ছে রুলস বানাইছে। যেমন হচ্ছে ওয়াইড হইলে এই সাইনটা দিবে, এভাবে দুই হাত প্রসারিত করে। তারপর নো বল হলে এরকম এক হাত প্রসারিত করে সাইন দিবে। তারপর হচ্ছে সিক্স হইলে দুই হাত উপরে তুলে দিবে। ওকে। এভাবে সাইন দিছে। আচ্ছা, তো এইসব নিয়ম তো আসলে বানানো হয়ে গেছে, কিন্তু তোমাকে বলেই নাই যে এই ক্রিকেট খেলাটা আসলে কোথায় তুমি খেলবা, বা ক্রিকেট খেলা সব জায়গায় খেলা পসিবল কি, এই ক্রিকেট খেলা তুমি পানিতে গিয়ে খেলতে পারবা, এটা কিন্তু তোমার হচ্ছে বলে নাই নিয়ম বানানো সব। মানে তোমার নিয়ম বানাই দিছে, তুমি যদি খেলো, মানে তুমি যদি মানে এমন একটা মাঠ পাও যেখানে ক্রিকেট খেলা আসলে পসিবল না, তুমি পানির মধ্যে ক্রিকেট খেলতে পারবে না, পানির নিচে। আচ্ছা, তুমি যদি এমন একটা মাঠ পাও যেখানে ক্রিকেট খেলা আসলে পসিবল, সেখানে তুমি এই নিয়ম গুলো অ্যাপ্লাই করবে, এই নিয়মগুলো অ্যাপ্লাই করবে আর কি। ঠিক আছে। তো তেমনি ভাবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাকে শক্তি সংরক্ষণশীলতা নীতি বা কোনো কিছু যদি হয় সেটাতে শক্তি সংরক্ষণশীলতা নীতি কিভাবে খাটবে, কোনো কিছু যেখানে ঘটতেছে সেখানে শক্তি সংরক্ষণশীলতা নীতি কিভাবে খাটবে, সেটা আমাকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলে। বাট ও কোনোদিনই বলে না যে এই প্রক্রিয়াটা কি বা এই কাজটা কি আদৌ সম্ভব কিনা। এখন লাগতেছে যে কি কি অসম্ভবের কথা বলবো, আজকে অসম্ভবের কাহিনী শোনাবো। আহ তো লেকচার সামনে আগাইলেই হচ্ছে বুঝতে পারবা। তাপগতীয় দ্বিতীয় সূত্র আমাদের যেটা বলে না সেটা হচ্ছে প্রক্রিয়াটি ঘটা আদৌ সম্ভব কিনা। প্রক্রিয়া বললে আমাদের মাথায় চলে আসে হচ্ছে ওই যে সমষ্ণ, রুদ্ধতাপীয়, এগুলো চলে আসে না। আচ্ছা, এগুলো আসা যাবে না। প্রক্রিয়া বলতে হচ্ছে কি, খুব সিম্পলি ভাষায় বলি যে প্রক্রিয়া বলতে হচ্ছে বুঝে কোনো কিছু ঘটা, কোনো কিছু হওয়াকেই প্রক্রিয়া বলে। তুমি তাপগতীয় প্রক্রিয়া বলতে তুমি ওই সমষ্ণ, রুদ্ধতাপীয় এগুলো মনে করতে পারো, বাট প্রক্রিয়া মানে হচ্ছে কোনো কিছু ঘটা। ওকে। যেমন আমি তোমাকে পড়াচ্ছি, এটা একটা প্রক্রিয়া হইতে পারে। ঠিক আছে, কোনো কিছু ঘটতেছে। যেমন যেমন এখন রাত, কাল সকাল হবে, তো এটাও একটা প্রক্রিয়া। তো একটু উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা যায়। তো আচ্ছা, তাপগতিবিদ্যার সূত্র কি দ্বিতীয় সূত্র কি বলে সেটা একটু বলে নিই। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমাকে বললে যে এই প্রক্রিয়াটা আদৌ সম্ভব কিনা। ঠিক আছে। এখানে একটা জিনিস হচ্ছে, তুমি ধারণা পাও যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র তোমাকে আগে খাটাইতে হবে। কোনো যদি তুমি ম্যাথ করতে যাও বা কোনো কিছু মানে তোমার রিয়েল লাইফে তাপগতিবিদ্যার সূত্র খাটাতে যাও, তাহলে তুমি সেকেন্ড লটা আগে খাটাইতে হবে, এরপরে তুমি ফার্স্ট ল খাটাতে পারো। এটা মজার জিনিস। তো একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা ক্লিয়ার করা যাক। তো এখানে মনে করো দুইটা বস্তু আছে। আহ তো এরা হচ্ছে পরস্পরের সাথে সংযুক্ত। তো একটা বস্তুর তাপমাত্রা হচ্ছে আমি ধরে নিলাম 100 ডিগ্রি সেলসিয়াস, একটা বস্তুর তাপমাত্রা আমি ধরে নিলাম 50 ডিগ্রি সেলসিয়াস। তো এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তাপের প্রবাহ কোন বস্তু থেকে কোন বস্তুতে আহ হবে, তো তুমি ইজিলি বলে ফেলতে পারবা যে উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে। এটা যদি বস্তু এক হয়, বস্তু এক, এটা বস্তু দুই। দুই। তাপের প্রবাহ হবে 1 থেকে 2 এর দিকে। আচ্ছা, তো এখানে হচ্ছে প্রথম সূত্র কিভাবে খাটবে। প্রথম সূত্র হচ্ছে আহ
ওই যে আমরা হচ্ছে ক্যালোরিমিতির যে সূত্রটা শিখছিলাম যে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, বা এখানে যদি হয় যে এই প্রথম বস্তুটা যে পরিমাণ তাপ হারাবে দ্বিতীয় বস্তুটা ঠিক সে একই পরিমাণ তাপ কি করবে, অর্জন করবে। মানে কি বর্জিত তাপ ইকুয়াল টু গৃহীত তাপ। এই দেখো তোমার শক্তি সংরক্ষণশীলতা নীতি হচ্ছে ইয়ে করে ফেললাম, অ্যাপ্লাই করে ফেললাম। এখানে শক্তির কোনো হচ্ছে ইয়ে হয়নি, কি বলবো, লস হয়নি। লস বলতে কি, প্রথম বস্তু যে পরিমাণ শক্তি হারাইছে দ্বিতীয় বস্তু ঠিক একই পরিমাণ শক্তি অর্জন করছে, কোনো শক্তি হচ্ছে পরিবেশে হারায় যায়নি। আচ্ছা, তো বিরোধতা, সরি বর্জিততা বিরোধতা এই জায়গায়। আচ্ছা, তো এখন একটু মজার জিনিস চলেছে। আহ হুম, তো এখন কি হবে, এখন যদি তোমার হচ্ছে কি, এখন যদি তুমি এভাবে রেখে দাও তাহলে এটা কি হবে, এটা ধরে নাও হচ্ছে ওই যে কি হয়, দুইটা বস্তু হচ্ছে তাপীয় সাম্যাবস্থায় চলে আসবে। ধরে নিই এটা হচ্ছে কত, 50°C, দুইটাই 50°C চলে আসবে। এটা হওয়া মানে 50°C আসবে, এটা মানে কোনো ইয়ে না, এটা 70°C হচ্ছে তারা তাপীয় সমতায় চলে আসতে পারে, এগুলো অন্য ব্যাপার। এখানে আমি এটা 100, এটা 50, বা এটা 100, এটা 50 না ধরি, এটা ইয়ে ধরি, 0°C ধরি। আচ্ছা, 0°C ধরি। তো এটা হচ্ছে আমি ইয়ে করে গড় করে বের করছি এরকম কিছু না, দুইটাই সমান সমান। মানে এটা 70°C, তারা হচ্ছে ইয়ে হইতে পারে, তাপীয় সমতায় আসতে পারে, যে ওইটা আলাদা বিষয়। এখন কি হয়েছে, এখন হচ্ছে কি, তাপ হচ্ছে উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে প্রবাহিত হয়েছে, এটা হচ্ছে তাপীয় সমতা অর্জিত হয়েছে 50°C, 50°C। বস্তু এক যে পরিমাণ তাপ হারাইছে, বস্তু দুই সে ঠিক একই পরিমাণ তাপ অর্জন করছে। যেমন দেখো, বস্তু এক হচ্ছে 50°C তাপমাত্রা হারাইছে, বস্তু দুই 50°C তাপমাত্রা অর্জন করছে। তো আমার হচ্ছে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র শক্তি সংরক্ষণশীলতা নীতি আমি খাটাই ফেলতে পারছি। ওকে, এটা হচ্ছে এই জায়গায়। বাট এখন যদি আমি তোমাকে একটা জিনিস বলি যে এটার উল্টা প্রক্রিয়াটা কি পসিবল? এটার উল্টা প্রক্রিয়া বলতে যে কোনোদিন এই অবস্থা থেকে এই অবস্থায় যাওয়া কি সম্ভব? মানে দুইটা বস্তু তাপীয় সমতায় আছে, 50°C, 50°C, এই থেকে এই আগের অবস্থাটাকে কি পৌঁছানো পৌঁছানো পসিবল কোনোদিন? যে উল্টা প্রক্রিয়াটা কি পসিবল? আমি উল্টো প্রক্রিয়া বলি, বা উল্টো জিনিসটা কি কোনোদিন পসিবল, তুমি বলো। তুমি বলতে পারো স্যার আপনি কি ইয়ের মতো গাধার মতো কোশ্চেন করতেছেন, এটা তো কোনোদিনই পসিবল না, এটা তো আমরা ছোটকাল থেকে জানি। এটা কোন কথা? এরকম সিলি কোশ্চেন কেন জিজ্ঞেস করলো? যেমন হচ্ছে কি, যে ধরো 50°C, এই যে এই এটা কি বস্তু দুই, বা দ্বিতীয় বস্তু, এটা আছে প্রথম বস্তু, বস্তু এক। এই 50°C থেকে এই দিকে কি তাপের প্রবাহ পসিবল? যে হচ্ছে 50°C থেকে এই 50°C দিয়ে দিও, আবার হচ্ছে 100°C, আবার 0°C, এই অবস্থায় পৌঁছানো পসিবল না, কোনোদিনই পসিবল না। কেন পসিবল না? এটা তোমাকে কে বলছে যে পসিবল না, বা এটা তুমি কেমনে জানলা? তো আবারও তুমি বলবো যে স্যার কমন সেন্স, এটা আমরা ছোটকাল থেকেই জেনে আসছি যে তাপ সবসময় উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে প্রবাহিত হয় যতক্ষণ না পর্যন্ত তাদের হচ্ছে তারা তাপীয় সমতায় চলে আসে। এটাতে তাপীয় সমতায় আছে, এটাতে কোনোদিনও আর হচ্ছে উল্টা প্রবাহ কোনোদিন সম্ভব না। ঠিক আছে, এই যে আমরা জেনে আসছি। তখন আরো একটু ইয়েতে যাই, আরো একটু তোমাকে কনফিউজ করি। এই যে জেনে আসছো, এটা তোমাকে কে বলছে, এটা এটা সত্যি কে বলছে? বলো। তো তুমি ভাবতে পারো স্যার আপনি খুব প্যাচান, আসলে প্যাচায় না, আসলে এই কোশ্চেন গুলো করা উচিত সেখান থেকে হচ্ছে বলি। তো এটা তোমাকে বলছে কি, এটা তোমাকে, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। দ্বিতীয় সূত্র হচ্ছে পুরোটা হচ্ছে তোমার প্রকৃতির নিয়ম, দ্বিতীয় সূত্রে আর কোনো ব্যাখ্যা নেই। প্রকৃতিতে যা ঘটে সেটাই হচ্ছে দ্বিতীয় সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়, বা দ্বিতীয় প্রকৃতিতে যা ঘটে ওই অনুসারে আমরা দ্বিতীয় সূত্রটা বিবৃত করছি। প্রকৃতিতে যা ঘটে, যেমন হচ্ছে যে বিবৃতি গুলো আছে না, স্টেটমেন্ট বলে সাইন্টিস্টদের, ওরা হচ্ছে প্রকৃতিতে যা ঘটে সেটা হচ্ছে নিজেদের ইয়ে পয়েন্ট অফ ভিউটা লিখছে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে। তুমি যদি পড়ো, মানে যা প্রতিবেদন শেষ করার পর পর, তখন তুমি ভালো মতো বুঝবে এগুলো আসলেই হচ্ছে মানে তারা যা লিখছে এটা আসলে হচ্ছে প্রকৃতিতে ঘটে না, ঘটা পসিবল না, বা তারা যা লিখছে এটাই প্রকৃতিতে ঘটে, এরকম বিষয়। তো অনেক অনেক ভাবে বিবৃতি দিচ্ছে, অনেকে হচ্ছে
অ্যাফার্মেটিভ ওয়েতে দিছে, অনেকে হচ্ছে ইয়েতে দিছে, নেগেটিভ ওয়েতে দিছে। আচ্ছা দেখি। তো কথা হচ্ছে কি যে উল্টো প্রক্রিয়াটা আসলে পসিবল না। কেন পসিবল না? কারণ আমরা জানি তাপ সবসময় উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তু থেকে প্রবাহিত হয়। এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়ম। আচ্ছা, তার একটা উদাহরণ দিই। একটা উদাহরণ দিয়ে হচ্ছে হয় না। একটা উদাহরণ কি হইতে পারে? একটা উদাহরণ হতে পারে, ধরো এটা একটা পাত্র, এটা একটা বক্স। এই বক্সে একটা আমি কি লাগাই দিলাম, একটা পার্টিশন দিয়ে দিলাম আর কি, আলাদা করে। তো এখানে একটা গ্যাস আছে, ধরো প্রথম গ্যাস, এটা গ্যাস। এখানে একটা গ্যাস আছে, গ্যাস এক। এরপর ধরো এই যে এই জায়গায় আরেকটা গ্যাস আছে। ওকে, আচ্ছা এটাকে বলি গ্যাস দুই। তো আমি যদি মাঝখানের এই পার্টিশনটা উঠাই দিই, তাহলে কি হবে? তাহলে হবে গ্যাসগুলো হচ্ছে হয়ে যাবে, মিশে যাবে। মানে গ্যাসগুলো মিশে যাবে পরস্পর, বা মিক্স হয়ে যাবে গ্যাসগুলা, যদি ইংলিশে বলতে চাই। তো প্রথম গ্যাস, যেটা গ্যাস এক, সেটা হচ্ছে পুরো কন্টেনারে হচ্ছে ছড়ায় পড়বে। পুরো কন্টেনারে ছড়ায় পড়বে, এটা আমরা কোথায় জানি? এটা হচ্ছে তোমার কেমিস্ট্রি টিচারকে জিজ্ঞেস করিও। এটা কেন পুরো কন্টেনার ছড়ায় পড়বে? তো তোমার কেমিস্ট্রি টিচারও তো আমি। আচ্ছা, পুরো কন্টেনারে কেন ছড়ায় পড়বে, এটা কেমিস্ট্রিতে বলবে, এটা কেমিস্ট্রির বিষয়। ডাল্টনের সূত্র বলে এটা। পুরো কন্টেনারে হচ্ছে সব, পুরো গ্যাসই হচ্ছে ছড়ায় পড়ছে। আচ্ছা। এখন তোমাকে আরো একটা সিলি কোশ্চেন করি। এখন তো এটাই অবস্থায় আছে। এখন যদি আমি এই যে ডিভাইডারটা আছে না, এই ডিভাইডারটা আবার যদি এদের মাঝখানে দিয়ে দিই, তাহলে কি এর আগের অবস্থায় ফেরত যাওয়া পসিবল? এই যে আগের অবস্থা, কি আগের অবস্থা মানে আছে কি, এখান থেকে আবার এই উল্টা ইয়েটা সম্ভব? কোশ্চেন সম্ভব না। তুমি বলবো সম্ভব না, কেন? এটা প্রকৃতিতে হয় না। যে তুমি প্রকৃতিতে কোনোদিন দেখো না। এটার কোনো আসলে আসলে আদৌ এরপর কোনো ব্যাখ্যা নাই। প্রকৃতিতে যা দেখছে সেটাই হচ্ছে এখানে ব্যাখ্যা করতেছে। থার্মোডাইনামিক্স সেই জন্যই বলি, থার্মোডাইনামিক্স বুঝলে তুমি প্রকৃতিকে বুঝতে পারবে, নেচারকে বুঝতে পারবে ভালো মতো। এখন হয়তো বা তেমন করে ফিল হচ্ছে না, যখন একটু পড়ালেখা একটু বেশি করবো তখন বুঝতে পারবে। আচ্ছা, অবস্থা কেন ফেরত যাওয়া পসিবল না? ওই কোনো কথা নেই, প্রকৃতির নিয়ম। বলে দিবা কেন, কেন ফেরত যাওয়া পসিবল না? ওই যে প্রকৃতির নিয়ম। আচ্ছা, কিন্তু দুই ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতা নীতি কিন্তু বজায় আছে। আচ্ছা, কিভাবে? আচ্ছা, এই ক্ষেত্রে ব্যাখ্যা, আগের ক্ষেত্রে মনে হয় ব্যাখ্যা করে নিয়ে আছে, সরি, ক্ষেত্রে ব্যাখ্যাটা করে আসি। যে উভয় ক্ষেত্রে কিন্তু শক্তি সংরক্ষণশীলতা নীতি বজায় থাকে। যে এটা হচ্ছে মনে করো প্রথম কেস ধরে নি, কেস কেস হিসেবে এটা যদি ধরি কেস ওয়ান, এটা কেস টু। আচ্ছা, কেস ওয়ান কেস টু না ধরে কেস থ্রি ধরি। এই দুইটা ক্ষেত্রে কিন্তু শক্তি সংরক্ষণশীলতা নীতি কিন্তু খাটতেছে। শক্তি সংরক্ষণশীলতা নীতি কোনো ইয়ে নেই, শক্তি সংরক্ষণশীলতা নীতি কোনো ইয়ে করতেছে না, নৈতিক ভঙ্গ হইতেছে না, কোনো ভায়োলেশন হচ্ছে না। আচ্ছা, কিরকম ভাবে স্যার ব্যাখ্যা করেন? আচ্ছা, তো এই ক্ষেত্রে হচ্ছে কি, এই ক্ষেত্রে ব্যাখ্যা করাটা ইজি। এই ক্ষেত্রে তুমি বুঝবা যে প্রথম ক্ষেত্রে কি যে শক্তি যতটুকু তোমার এখানে শক্তি সংরক্ষণশীলতা নিয়ে কিভাবে খাটবো, যে গৃহীত তাপ ইজ ইকুয়াল টু বর্জিত তাপ। এখানে যতটুকু তাপ হচ্ছে বর্জন করছে, এখানে হচ্ছে বর্জন করছে কত, 50°C। আর এখানে কত অর্জন হয়েছে, 50°C। এটা হচ্ছে প্রথম ক্ষেত্র। দ্বিতীয় ক্ষেত্রটা কি, উল্টা ক্ষেত্র বলতে পারি। এদিকে না লিখে এদিকে লিখি। এই ক্ষেত্রটা হচ্ছে উল্টা ক্ষেত্র। আচ্ছা, এটাকে বলতে পারি, উল্টা প্রক্রিয়াটাকে আমরা কেস টু বলতে পারি।
Yes. উল্টা প্রক্রিয়ায় কিন্তু শক্তি সংরক্ষণশীলতা নীতিতে খাটতেছে। কিভাবে? যেমন ধরো হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস থেকে এখানে হচ্ছে আবার 50 ডিগ্রি সেলসিয়াস এই বস্তু একে দিয়ে দিল প্রথম বস্তুতে। আচ্ছা, তাহলেও কিন্তু দেখো ও হচ্ছে কি বর্জিত তাপ হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, ওর হচ্ছে কতটুকু তাপ অর্জন করছে 50 ডিগ্রি সেলসিয়াস না? আচ্ছা, তাপ তো বলতেছি, ধরে নাও হচ্ছে তাপমাত্রা তো বুঝলে হলো। তো 50 ডিগ্রি সেলসিয়াস না, তো দ্বিতীয় তাপ ইকুয়াল বর্জিত তাপ না? দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু তাপের ইয়েটা শক্তি সংরক্ষণশীলতা নিতে খাটতেছে, বাট দ্বিতীয় প্রক্রিয়াটা পসিবল। সেজন্য আমরা বলি যে প্রথমে হচ্ছে আমরা কোন একটা প্রক্রিয়া মানে প্রক্রিয়া মানে কোনো কিছু ঘটে আর কি, কোনো কিছু ঘটলে সেখানে ফার্স্টে হচ্ছে আমরা কি না বলে থার্মোডাইনামিক্স এর সেকেন্ড লটা অ্যাপ্লাই করি, আর এরপর হচ্ছে ফার্স্ট লটা অ্যাপ্লাই করি। আচ্ছা, তো মেইনলি এটা হচ্ছে তোমার কেমিস্ট্রিতে খুব বেশি লাগে। এটা আসলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমাদের কি বলতে চাই? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কোনো প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততার কথা বলতেছে, স্বতঃস্ফূর্ততা নিয়ে আলোচনা করে। তো আমি একবার তোমাকে মেবি বলছিলাম যে কোন মানে কোন একটা রাসায়নিক বিক্রিয়া তুমি দেখেই বলতে পারো না যে তোমাকে মনে করো বিক্রিয়ক দিছে এর মধ্যে আসলে বিক্রিয়া হবে। এটা তুমি তাপগতিবিদ্যা থেকে ব্যাখ্যা করতে পারবে। এখানে কিছু ডেল জি এর টার্ম আছে, যে গিভস ফ্রি এনার্জি বলে, এগুলো আছে। তো তারপরে দ্বিতীয় সূত্র আসলে বেসড অন হচ্ছে কি স্পন্টেনিয়েটি, ইংলিশে লিখি, ইংলিশে খুব ফেমাস একটা টার্ম স্পন্টেনিয়েটি, মানে কোনো প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততা নিয়ে আলোচনা করে। স্বতঃস্ফূর্ততা মানে কি নিজে নিজে হওয়া। যেমন কি, যেমন হচ্ছে তোমার পড়ালেখা করে, এটা কি কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া? স্বতঃস্ফূর্ত মানে তুমি পড়ালেখা নিজে নিজে করো, তুমি হয়তো করতে পারতো, আমি করতাম না। তো আমাকে পড়ালেখা করানো কি প্রক্রিয়া? স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না, কারণ হচ্ছে আমাকে যে আম্মা বলতে এই পড়তে বস পড়তে বস, এটা হচ্ছে একটা অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। বাট আমার খেলতে যাওয়া এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, আমি সবসময় খেলতে চাইতাম। ঠিক আছে। আহ, যেমন হচ্ছে এই যে কেস 1 যেটা, সেটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, বাট কেস 2 এটা কিন্তু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না, উল্টা প্রক্রিয়াটা। মানে তারপরে দ্বিতীয় সূত্র আমার স্বতঃস্ফূর্ততা নিয়ে আলোচনা করে কোন প্রক্রিয়ার, যে কোনটা ঘটতে চায় আর কোনটা ঘটতে চায় না। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কি হবে শক্তি সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই হচ্ছে? এখানে মিক্সিং এর কিছু শক্তির মিক্সিং মানে মিক্সিং এর কিছু শক্তি নির্গত হয় সবসময়। এগুলো একটু হায়ার লেভেলের পার্ট আছে, তোমার তুমি যখন কোনো কিছু মিশ্রিত করবে তখন শক্তি নির্গত হয়। তো এক্ষেত্রেও তুমি ধরে নাও হচ্ছে, আমার কথা মেনে নাও যে এটা হচ্ছে সমাধানে অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, উভয় ক্ষেত্রে কিন্তু শক্তি সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই হয়, বাট হচ্ছে উভয় প্রক্রিয়া ঘটা সম্ভব না, যে কোনো একটা সম্ভব। ঠিক আছে। আচ্ছা, তো আসলে এখন তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কিন্তু আপনি ব্যাখ্যা করেন নাই। মানে কি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বইয়ের ব্যাখ্যায় যান নাই আপনি। তো বইয়ের ব্যাখ্যা কি? বইয়ের ব্যাখ্যা হচ্ছে আহ কাজকে সম্পূর্ণভাবে তাপশক্তিতে রূপান্তর করা সম্ভব, কিন্তু তাপশক্তিকে সম্পূর্ণভাবে কাজে রূপান্তর করা সম্ভব না। তোমার বইয়ে সেকেন্ড লয়ের ডেফিনেশন এটাই। কি ডেফিনেশন? তাহলে ঘুরে ফিরে একই কথা বলতে চাইছে, সরাসরি না বলে ঘুরে ফিরে বলতে চাইছে। আমি একটু সরাসরি লিখে দিই যে কাজকে, এইভাবে লিখলে হচ্ছে দেখে এইভাবে, কাজকে সম্পূর্ণভাবে এতে রূপান্তর করা সম্ভব, কিন্তু তাপ শক্তিকে সম্পূর্ণভাবে কাজে রূপান্তর করা সম্ভব নয়। হুম, মানে কি? যেমন ধরো হচ্ছে কি আহ, এটা হচ্ছে সেকেন্ড লয়ের কনসেপ্ট আর কি, যে ধরো আমি হচ্ছে আমার দুইটা হাত কি করলাম, ঘষাঘষি শুরু করলাম। হাত, তার মানে কি তাপ উৎপন্ন হচ্ছে? দেখো আমরা শীতকালে এটা প্রায় করে থাকি, যখন প্রচন্ড শীত পরে সকালবেলা উঠে করে করতে থাকি, সেভাবে যখন কন্টিনিউয়াসলি আমি হচ্ছে ঘষতেছি, যে তাপ উৎপন্ন হচ্ছে। আমার সম্পূর্ণ কাজটাই কি কি হচ্ছে? তাপে রূপান্তরিত হয়ে যাচ্ছে না, কোনো কিছু ওয়েস্ট হচ্ছে? সম্পূর্ণ কাজটাই তাপে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি যে মনে করো হচ্ছে শীত খুব বেড়ে গেছে, তুমি বাইরে গেলা, বাইরে দেখলা হচ্ছে কি কিছু লোকজন খড়কুটায় আগুন জ্বালে হচ্ছে পোহাচ্ছে, আগুন পোহাচ্ছে আর কি। তো তুমি ওইখানে গিয়ে যদি হাত দাও, ভাবে হাতটা দাও, তাহলে কি তোমার
এই যে হাত কিভাবে অটোমেটিকলি কাজ করা শুরু করবে? তুমি বলো, এটা কি পসিবল? না, সবাই জানি এটা আসলেই পসিবল না। আহ, কারণ হচ্ছে কি, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো আমরা হচ্ছে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, তারপর হচ্ছে মেনলি তোমাদের প্ল্যাঙ্ক কেলভিন স্টেটমেন্ট বলে, তারপর হচ্ছে ম্যাক্সওয়েলের স্টেটমেন্ট, কার্নোর বিবৃতি। তো এগুলো হচ্ছে সায়েন্টিস্টরা তাদের নিজের পয়েন্ট অফ ভিউ বা নিজের পার্সপেক্টিভ থেকে, তাদের দৃষ্টিকোণ থেকে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা ব্যাখ্যা করছে বিভিন্ন উদাহরণের সাহায্যে। প্রকৃতিতে যা ঘটতেছে, যেমন অনেকে ইঞ্জিন দিয়ে ব্যাখ্যা করছে, অনেকে হচ্ছে পরিবেশের বিভিন্ন ঘটনা দিয়ে ব্যাখ্যা করছে, তুমি দেখবা। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে এইগুলো জিনিস তুমি অটোমেটিক জানো। যেমন হচ্ছে কিনে বলে, এই যে একটা ইয়ে বলি, ম্যাক্স ওয়েল, যাই হোক, সায়েন্টিস্ট নাম মনে নেই আমার, যে সবসময় বলে যে এক্স বাহ্যিক কোনো কিছু সহায়তা ব্যতীত তুমি তাপকে কখনো শীতলতর বস্তু থেকে উষ্ণতর বস্তুতে প্রবাহিত করতে পারবে না। মানে কি? আম, যেমন ধরো, উম, তোমার ঝর্ণা দেখছো না? Okay, ঝর্ণা কি করে? ঝর্ণা থেকে পানি নিচে পড়ে। Okay, আচ্ছা, এটা কি? এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না? নিজে নিজে পড়তেছে। কেন? অভিকর্ষের টানে। ওকে, তো কিন্তু এই উল্টা প্রক্রিয়াটা কি পসিবল? নিজে নিজে সম্ভব যে ঝর্ণার পানি নিচে পড়তেছে, আবার হচ্ছে পানিটা উপরে উঠে যাবে? এটা কি পসিবল উল্টা প্রক্রিয়াটা? না, উল্টা প্রক্রিয়াটা পসিবল, যে পানিটা আবার উপরে উঠে যাচ্ছে, এটা এটা কোনদিন তো সম্ভব না। আচ্ছা, বাট এই উল্টা প্রক্রিয়াটি কোনোভাবে কি সম্ভব করা পসিবল? কিভাবে সম্ভব? যেমন ধরো, তুমি পানি যদি নিজেই থেকে উঠাও, যে ঝর্ণা থেকে পানি নিচে পড়তেছে, তুমি কি করলা? তুমি হচ্ছে নিচ দিয়ে একটা পাম্প দিয়ে দিলা। ঠিক আছে, নিচ দিয়ে পাম্প দিয়ে পাইপ দিয়ে দিলে, ওখান থেকে হচ্ছে পানি ফোয়ারা হয়েছে। ফোয়ারা যেটা কাজ করে আর কি, ফোয়ারা কি করে? নিচ থেকে পানি ছুটতেছে, ওইটা আবার উপরে উঠে যাচ্ছে। ঠিক আছে না, ফোয়ারা দিয়ে। আচ্ছা, তো ফোয়ারা কিভাবে কাজ করে? ফোয়ারা হচ্ছে পাম্পের সাহায্যে কাজ করে। তো ওই বিজ্ঞানী ম্যাক্সওয়েল, যাই হোক, তো ও ও কি বলছে? ও বলছে হচ্ছে কি, কোনো বাহ্যিক শক্তির ব্যতিরেকে বা বাহ্যিক কোনো ইঞ্জিনের ব্যতিরেকে, বাহ্যিক ইঞ্জিন ছাড়া আর কি, খুব সাধারণ ভাষায় বলি, বাহ্যিক ইঞ্জিন ছাড়া বা বাহ্যিক কোনো শক্তি ব্যবহার ছাড়া তুমি তাপ শীতলতর বস্তু থেকে উষ্ণতর বস্তুতে প্রবাহিত করতে পারবে না। মানে কি? যেমন হচ্ছে তাপ অলওয়েজ সবসময় উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে প্রবাহিত হয়, তাপ শীতলতর বস্তু থেকে তো উষ্ণতর বস্তুতে প্রবাহিত হয় না। বাট তুমি যদি তাপ শীতলতর বস্তু থেকে, যেটা হয় না সেটা করতে চাও, তখন তোমার বাইরে বাইরে থেকে শক্তি দেওয়া লাগবে। পসিবল, বাট বাইরে থেকে শক্তি দেওয়া লাগবে, যেটা রেফ্রিজারেটরে করে। রেফ্রিজারেটর কি করে? রেফ্রিজারেটর পড়ার সময় যে বলবো না, বলবো না। তো ওই যে যে উদাহরণটা, যে তুমি পানি নিচ থেকে উপরে, উপর থেকে নিচে পড়ে, তুমি যদি পানি নিচ থেকে উপরে নিতে চাও, তখন হচ্ছে তোমার ওই যে ফোয়ারা বা পাম্প ইউজ করা লাগবে, বা বাহ্যিক শক্তি ইউজ করতেছে, বাইরে থেকে তুমি শক্তি দিতেছে, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না। আচ্ছা, তো এটা হচ্ছে যে কাজকে সম্পূর্ণভাবে তাপশক্তি রূপান্তর করা সম্ভব, কিন্তু তাপশক্তিকে সম্পূর্ণভাবে কাজে রূপান্তর করা সম্ভব না। এটা হচ্ছে তোমার তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কনসেপ্ট আর কি, এটার উপরে বেস করে তোমাদের পড়ানো হবে। কনসেপ্ট অফ সেকেন্ড ল লিখে, অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কথা ইয়ে হইলে আমাদের হচ্ছে সবসময় আহ তাপ ইঞ্জিনের কথা চলে আসে। এটাই হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং পার্ট। আর হচ্ছে এখান থেকে সৃজনশীল বেশি করে, তাপ ইঞ্জিন থেকে করে না, কার্নো ইঞ্জিন থেকে করে। আমি আমার লাইফে যখন প্রথম কার্নো ইঞ্জিন পড়ছি, আমি খুবই এক্সাইটেড ছিলাম যে সাদি কার্নো যেটা বানাইতে পারে নাই, সেটা হচ্ছে আমি বানাই দিব। একটা সময় এমন ইঞ্জিন বানাবো, এটা ছোটবেলায় সবারই স্বপ্ন থাকে যারা ইঞ্জিনিয়ারিং করতেছে আর কি, 100% এফিসিয়েন্ট কোনো একটা বস্তু বানাবো, জীবনে একবার তেল দিব, এটা সারা জীবন চলতে থাকবে। আচ্ছা। Okay, আচ্ছা, তো তাপ ইঞ্জিনের কাছে, তাপ ইঞ্জিন থার্মোডাইনামিক্স সেকেন্ড লতে কেন তাপ ইঞ্জিনের কথা চলে আসবে? কারণ ওই যে আমরা হচ্ছে তাপকে ব্যবহার করে আমরা হচ্ছে কাজ করাবো। তাপ ইঞ্জিন কি করে? আমার আমার তাপ শক্তিকে কাজে রূপান্তর করে। এগুলি রূপান্তর। ওকে, আহ তো তাপ এমনি এমনি হচ্ছে তোমার কাজে রূপান্তর হয় না। যেমন হচ্ছে কি, ওই যে বলছিলাম, আমি যদি ওই আগুন, বা তুমি যদি আগুনের উপর ওই যে আগুন পয়ের দিকে হাত দিয়ে দাও,
তো তোমার কি হবে, তোমার হচ্ছে হাত অটোমেটিকলি ভাবে হবে না, ঠিক আছে না? আচ্ছা, বাট তুমি কাজ করলে সেটা সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত হয়ে যায়। তো তাপকে ইজিলি হচ্ছে কাজে রূপান্তর করা যায় না। তাপকে কাজে রূপান্তর করার জন্য আমাদের কিছু জিনিস লাগে, সেই জিনিসটা হচ্ছে কি ইঞ্জিন। তো ইঞ্জিনের একটু আহ, ক্রিয়া কৌশল নিয়ে আলোচনা করি যে ইঞ্জিন আসলে কিভাবে কাজ করে। তো ইঞ্জিনে হচ্ছে দুইটা ইয়ে থাকে, একটা হচ্ছে তাপ উৎস থাকে, একটা হচ্ছে তাপ গ্রাহক থাকে। দুইটা অংশ, তাপ গ্রাহক। তো তাপ উৎস থেকে আমার তাপ উৎস থেকে ইঞ্জিন হচ্ছে তাপ নেয়। ধরো তাপ উৎস থেকে ইঞ্জিন হচ্ছে কিউ ওয়ান পরিমাণ তাপ নিল। আচ্ছা, তো তাপ উৎস থেকে ইঞ্জিন কিউ ওয়ান পরিমাণ তাপ নিল। তো ইঞ্জিনের কাজ কি? ইঞ্জিনের কাজ হচ্ছে কি, ধরে নাও এখন গাড়ি চালানো, ইঞ্জিনের কাজ হচ্ছে মানে তাপকে কাজে রূপান্তর করা, আর কোনো কাজ নেই। ইঞ্জিনের এখনকার কাজ ধরে নি গাড়ি চালানো। ওকে, তো ইঞ্জিন হচ্ছে এটাকে কিছু তাপকে কাজে রূপান্তর করবে। এটাকে আমি ডব্লিউ বলি। আচ্ছা, আর বাকি যে হিট যেটা হচ্ছে কাজে রূপান্তর করতে পারে নাই, সেটাকে কি করবে, তাপ গ্রাহকে দিয়ে দিবে, রেসিডিউ তাপ বর্জন করবে আর কি, সিম্পল ভাষায় বলতে গেলে। আচ্ছা, মানে কি হইলো, তাপ উৎস থেকে কিউ ওয়ান তাপ আসলো, ইঞ্জিন সেটার কিছু অংশ কাজে রূপান্তর করলো, বাকি অংশ কি করলো, সে তাপ গ্রাহকে ছেড়ে দিল, যেটা কাজে সে রূপান্তর করতে ব্যর্থ হয়েছে। মানে তাপকে সম্পূর্ণভাবে কাজে রূপান্তর করতে পারেনি, তাপ থেকে কাজে রূপান্তর করতে পারেনি সম্পূর্ণভাবে। এটা আসলে পসিবল না, ঠিক আছে? আর কাজকে সম্পূর্ণভাবে তাপে রূপান্তর করা possible, কিন্তু তাপকে সম্পূর্ণ কাজে রূপান্তর করা পসিবল। ওকে, আচ্ছা, তো কি পরিমাণ তাপ বর্জন করছে, ধরে নেওয়া হচ্ছে কিউ2 পরিমাণ, যেটা হচ্ছে কাজে রূপান্তর করতে পারে নাই, সেটা হচ্ছে বর্জন করছে। সেকেন্ড হলো এটাই বল যে আমরা তাপ ইঞ্জিন এটার উপরে বেস, যে তাপকে সম্পূর্ণভাবে কাজে রূপান্তর করা পসিবল। এটা আসলেই পসিবল। কেন পসিবল না এটা আমরা আস্তে আস্তে বুঝবো। তো এখানে ধরে নিই, এখানে হচ্ছে অবশ্যই যে টি1, ধরে নিই হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে টি1, আর তাপ গ্রাহকের তাপমাত্রা টি2 হইলে অবভিয়াসলি বোঝাই যায় কোনটা বেশি হবে, টি1 থেকে টি2 বেশি হবে, কারণ হচ্ছে তাপ সবসময় উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তু থেকে প্রবাহিত। ওকে, আচ্ছা, তো এখান থেকে আরেকটু যদি ডাব্লিউটাকে একটু ইয়ে করে লিখতে পারি, ডাব্লিউ মানে কি, কিউ1 মাইনাস কিউ2 লিখতে পারি না? কতটুকু পরিমাণ কাজ হয়েছে লিখতে পারি। ইঞ্জিনের কর্মদক্ষতা নিয়ে একটু আলোচনা করা যাক। কর্মদক্ষতা এটা তুমি ইয়ে তো কাজ ক্ষমতা শক্তি তো শিখে আসছো, কোনো হচ্ছে মোটরের কর্মদক্ষতা, আচ্ছা, বা পাম্পের কর্মদক্ষতা। কর্মদক্ষতা ইটা দিয়ে প্রকাশ করা হয়, গ্রিক সিম্বল। তো কর্মদক্ষতা মানে কি? কর্মদক্ষতা সিম্পল জিনিসটা হচ্ছে, কর্মদক্ষতার সূত্রটা হচ্ছে কি, আউটপুট বাই, মানে কি স্যার? আইসিটি কোথায় চলে গেলেন, ইনপুট আউটপুটে। আচ্ছা, তো ব্যাখ্যা করো। কোনো কাজে তুমি কতটুকু এফিশিয়েন্ট। ধরে নাও তুমি হচ্ছে একটা আইটি ফার্মে জব করো, সিএসসি পড়ছো, আইটি ফার্মে জব করো, তোমাকে 3টা প্রজেক্ট দিল, তুমি যদি 3টা প্রজেক্টই কমপ্লিট করে দিতে পারো, তাহলে হচ্ছে তোমার কর্মদক্ষতা কত, আর তোমার এফিসিয়েন্সি কত? তোমার এফিসিয়েন্সি 100%। তুমি যদি 2টা পারো তাহলে কত হবে, মনে করছি 70%। আর যদি তুমি একটাও না পারো তাহলে তো 0%। 2টা পারলে 70% হয় না, যাই হোক যেটাই হোক, ধরে নাও আর কি, 2টা পারলে মনে করছে 67%। ঠিকই বুঝলাম। যদি একটা পারো তাহলে হচ্ছে কি 33%, 33.37 মেবি। আর যদি একটাও না পারো তো 0% তোমার কর্মদক্ষতা। আচ্ছা, হুম, মানে তোমাকে যে কাজটা দিল সেটা তুমি করে দেখানোর ইয়েটা আর কি, সেটা হচ্ছে কর্মদক্ষতা। তো আমরা, তোমার কাছে কি চাচ্ছে, তোমার কাছে হচ্ছে ওই কাজটা কমপ্লিট চাচ্ছে, বা তুমি কাজটা করে দিতে পারতেছো। তোমার কাজ দিছে, কি দিছে, কাজ দিছে, সেটা তুমি কমপ্লিট করে দিতে যাচ্ছ। ইনপুট কি, তোমার কাজ, তোমার কাজ দিচ্ছে, আর আউটপুট কি, কমপ্লিটেড ওয়ার্ক। আচ্ছা, তো এটা ইঞ্জিনের ক্ষেত্রে কিভাবে কাজ করবে? যেমন ইঞ্জিন থেকে আমি কি চাই তুমি বলো তো, ইঞ্জিন থেকে আমরা কাজ চাই, ইঞ্জিন আমাকে কাজ করে দেয়, ইঞ্জিন আমাকে গাড়ি চালাবে, গাড়ি চালানো একটা কাজ না? গাড়িতে এমনি চলে না, পেট্রোল দিতে হয়। তো গাড়ি চালা, ইঞ্জিন গাড়ি চালায়, ইঞ্জিন থেকে আমি গাড়ি, আমি চাই ইঞ্জিন গাড়ি চালাক, বা ইঞ্জিন আমাকে কাজ দেয়। বাট আমি ইঞ্জিনকে কি দিব?
আমার তো ইঞ্জিনে কিছু দেওয়া লাগে, কিছু পাইতে হলে তো কিছু দেওয়া লাগে। আমি ইঞ্জিনকে তাপ দিব, সে যত বেশি, যত এফিসিয়েন্টলি আমার তাপটাকে কাজে কনভার্ট করতে পারবে, তার কর্মদক্ষতা বা তার এফিসিয়েন্সি তত বেশি না। যদি আমি ধরে নাও আমি হচ্ছে তাকে 100 জুল তাপ দিলাম, সে যদি আমাকে 100 জুলই হচ্ছে তোমার তাপে পরিণত, সরি, কাজে পরিণত করে দিতে পারে, তাহলে তো এটা একটা অসাধারণ একটা ইঞ্জিন না? আমি এটাই এরকমই ইঞ্জিন নিতে চাই নাকি, যেখানে কোনো লস হচ্ছে না। যেমন তোকে 3টা কাজ দিই, তুমি 3টা যদি করে দেখা যাবে তোমার এফিসিয়েন্সি 100%। আচ্ছা, এখানে করে ফেলি। এখানে আমি কি দিচ্ছি ইনপুট হিসেবে? ইনপুট হিসেবে দিচ্ছি হচ্ছে আমি তাপ দিচ্ছি, প্রদত্ত তাপ এখানে আছে ইনপুট, আর প্রদত্ত তাপ। আর আউটপুট, আউটপুট কি? তুমি কি চাচ্ছ ওর থেকে? কাজ চাচ্ছ, কি তো হচ্ছে কাজ ভাই, বা ইঞ্জিন করতে কিছু কাজ। এখানে আমরা সিস্টেম ধরে নিই যে কিছু কাজ চাচ্ছ না। আচ্ছা, তো এটাকে আমরা সব বেশিরভাগ সময় হচ্ছে ওই ইয়েতে হিসাব করি, পার্সেন্টেজে বললাম না, 100% এফিসিয়েন্ট, তো এটাকে হচ্ছে 100 দ্বারা গুণ দিয়ে দিলাম আর কি। ওকে। তো এখন কৃত কাজ সেখানে একটু বসাই ফেলি সেগুলো জায়গায়। কৃত কাজ হচ্ছে আমার ডাব্লিউ, আর তুমি তাপ কি দিচ্ছ? Q1 দিচ্ছ। এটা আরেকটু যদি মডিফাই করি, এর জায়গায় Q1 - Q2 বসাইতে পারি। সেখানে Q1 কাটা যাবে, 1 - Q2 - Q1। ওকে, এটা 100%। 100% দিলে দাও, যদি 100% না দাও তাহলে হচ্ছে এটা আহ, আসবে এটা সর্বোচ্চ ভ্যালু হবে 1, যদি 100% এটা সর্বোচ্চ ভ্যালু হবে 100। ওকে। তো এখন সেই ভুল আকাঙ্ক্ষিত কোশ্চেনটা চলে আসে যে কর্মদক্ষতা কেন, বা কোনো একটা ইঞ্জিনের এফিসিয়েন্সি, কর্মদক্ষতা বলতে কেমন কেমন জানি লাগে, এফিসিয়েন্সি বলি। কোনো ইঞ্জিনের এফিসিয়েন্সি বা 100% এফিসিয়েন্ট ইঞ্জিন কেন বানানো পসিবল না, কোনো ইঞ্জিনের এফিসিয়েন্সি কেন 100% হবে না? আচ্ছা, ফার্স্টে 100% কিভাবে বানানো যায় সেটা একটু দেখি, মানে ম্যাথমেটিক্যাল টার্ম। প্র্যাকটিক্যাল আমাদের হচ্ছে প্র্যাকটিক্যালি করে দেখানোর সুযোগ খুব কম। সেখানে এটা কিভাবে কর্মদক্ষতা 100% বা 1 হবে? তো এটা যদি এখানে Q1 যদি 0 হয় তাহলে কি হবে যে এই টার্মটা, দুইটা টার্ম আছে এখানে, 1 কে তো তুমি কিছু করতে পারবে না, এটা তো হচ্ছে তোমার ধ্রুবক। এখানে Q1 টা চেঞ্জ করা যাবে, Q2 টা চেঞ্জ করা যাবে, এগুলো হচ্ছে চলক তোমার, Q1 Q2 যে কোনো মান হতে পারে। তো আমি কি Q1 যদি 0 হয় তাহলে কি 0 হবে? না, আমরা যদি বেসিক ম্যাথমেটিক্যাল ব্রেইন থেকে জানি যে Q1 যদি 0 হয় সেটা হচ্ছে অনির্ণীয় চলে আসবে। তার মানে Q2 0 হতে হবে। Q2 যদি 0 হয় তাহলে হচ্ছে এটা 100% হওয়া পসিবল। সেটা তো ঠিক না? এটা নিয়ে একটু আলোচনা। তাহলে আমার Q2 হচ্ছে এফিসিয়েন্সি, যদি আমি 100% চাই, কর্মদক্ষতা, তাহলে হচ্ছে আমার Q2 কি হইতে হবে? 0 হইতে হবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে কি, তো তুমি বলতে পারো হ্যাঁ স্যার Q2 0 হোক, সমস্যা নেই তো, আমার Q2 0 হোক। তো Q2 0 হলে সমস্যা আছে? Q2 0 হওয়া মানে কি, এটা আগে একটু বুঝি। Q2 0 হওয়া মানে কি, তোমার যে তাপ গ্রাহকের দরকার নেই। দেখো ইঞ্জিন হচ্ছে কিভাবে কাজ করে, ইঞ্জিনের ক্রিয়া কৌশল, যে তাপ নিল আর হচ্ছে তাপ গ্রাহকের দরকার। তাপ গ্রাহককে ইংলিশে হচ্ছে একটা সুন্দর নাম বলে লোয়ার টেম্পারেচার বডি। এটাকে হচ্ছে রিজার্ভার বলে, এটাকে সোর্স, সিঙ্ক, এটা অনেক নাম আছে। ওকে। তো এখানে যদি এটাকে যদি আর কমপ্লেক্স করে ফেলতে চাই, এটা হচ্ছে তাপ উৎস, তোমার হচ্ছে রিজার্ভার বলে। তাপ উৎস হচ্ছে ইনফাইনাইটলি হিট ক্যাপাসিটি হতে হবে। হিট ক্যাপাসিটি ইনফাইনাইটলি মানে কি, তাপ উৎসের আহ আহ, মধ্যে যে তাপটা, সেটা ইনফাইনাইট হতে হবে, মানে অসীম তাপ থাকতে হবে, যত ইচ্ছা তত নেই। মানে বিশাল হইতে হবে। তাপ উৎস নর্মালি কল্পনা করা হয়েছে সূর্য টুর্য এগুলাকে, তো ওইগুলো বাদ করে কমপ্লেক্স হয়ে গেছে আমাদের পড়ায় ছিল আর কি। তো Q2 0 মানে কি? Q2 0 মানে লোয়ার টেম্পারেচার বডি, বা হচ্ছে তাপ গ্রাহকের দরকার নেই আসলে। তা এখন তুমি বলতে পারো ভালো তো, ভালো কথা, তাপ গ্রাহকের দরকার নেই মানে আমার হচ্ছে ইঞ্জিনের একটা কম্পোনেন্ট কমলো, মানে তাপ গ্রাহক, ইঞ্জিন, আর ধরে নাও তাপ উৎস, এই তিনটা মিলিয়ে ধরে নাও ইঞ্জিন, ঠিক আছে না? ইঞ্জিনের ক্রিয়া কৌশল। তো এর মধ্যে হচ্ছে তুমি বলতে পারো যে তাপ গ্রাহক যে যদি দরকার না হয়, Q2 যদি 0, তাপ গ্রাহক যদি দরকার না হয়, তাহলে তো ভালো না, আমাদের একটা ইঞ্জিন কম, আমাদের টাকা কম লাগবে। আসলে এভাবে কাজ করে না, একটু বলি। তাপ গ্রাহকের দরকার নেই মানে কি জানো, যে ধরে নাও তোমার কাছে একটা গাড়ি আছে, গাড়ি কি, এখন কথা হচ্ছে কি, তো গাড়ি চালানোর জন্য তোমার কি নর্মালি বলছিলাম তাপ লাগে, তাপই হচ্ছে এটা হচ্ছে এই যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত। এখন তুমি তোমার পাশে হচ্ছে কি দেখলা, তোমার
ইয়েতে তুমি যখন গাড়ি নিয়ে বের হয়েছো, আহ, তোমার দেখলা হচ্ছে কি তোমার গাড়িতে মনে করো গাড়ি থেমে গেছে, পেট্রোল নাই। তো তুমি মনে করছো হচ্ছে কি তোমার পাশে হচ্ছে কি একজন হচ্ছে আগুন জ্বালাইতেছে। আগুন জ্বালালে কি পাওয়া যায়? তাপ পাওয়া যায়। তুমি ওইখান থেকে হচ্ছে তাপ নিচ্ছ। তাপ নিচ্ছ, ওইটা হচ্ছে তোমার কাজে কনভার্ট হয়ে গেছে, মানে হচ্ছে তোমার ইঞ্জিন চলা শুরু করছে। ওই তাপটা বর্জন করো। বর্জন করো নাই মানে কি? মানে পুরো তাপটা হচ্ছে ইউজ হয়ে গেছে ধরে না। তার মানে কি? তার মানে পেট্রোলের কোনো দরকারই নেই। গাড়ি চালানোর জন্য পেট্রোলের দরকার নেই। বা কোনো ডিজেল, তেল কিছু দরকার নেই। তুমি সামনে একটা, তুমি গাড়ি চালাতেছিল, সামনে একটা হচ্ছে কি কোন একজন লোক আগুন জ্বালাইছে, ওইখান থেকে তাপ নিছো, ওইটা কাজ করছো, চলে গেছে। পেট্রোলের আর ভাই কোনো দরকার নেই। আর ধরেন একটা জাহাজ চলতেছে, ওকে, জাহাজ হচ্ছে কি জাহাজে আশেপাশে অনেক পানি। তো পানি হচ্ছে ঘর্ষণের কারণে অনেক উৎপন্ন করে, তাপ উৎপন্ন করে। তো ওই তাপ নিয়ে ইঞ্জিন কি করতেছে? চলতেছে। অল্প তাপে বা অল্প শক্তির ইনপুটে সারা জীবন হচ্ছে তুমি কাজ পাও। এটা কি পসিবল আদৌ? এটা তো পসিবল। তার মানে কি? আমার হচ্ছে আমি একটা সিঙ্গেল বডি থেকে আমি তাপ নিতে পারবো। আমাকে অবশ্যই তাপ বর্জন করার কোনো একটা কিছু থাকতে হবে। কতটুকু বুঝতে পারছো জানি না, এটা নিয়ে আর না পাচ্ছে। এটার মানে এটা বলে দিই যে তাপ গ্রাহকের পণ্য তার উপায় নেই। মানে Q2 0 মানে কোনো প্রয়োজন। তো এখান থেকে বুঝতে পারছো যে Q2 হচ্ছে মানে এটা আসলে পসিবল না। পেট্রোল ছাড়া গাড়ি কেমনে চালাবা? যে অবশ্যই তোমার কাছে তাপ বর্জন করার কিছু থাকতে হবে। Q2 মানে 0 হইতে পারবে না। Q2 কেন হইতেছে? তো হেন্স আমরা কি বলতে পারি? এর ফলশ্রুতিতে বলতে পেরেছে এফিসিয়েন্সি 100% কোনোদিনই হবে না। ঠিক আছে। তো এখন হচ্ছে কি একটা ইঞ্জিন আসলে কিভাবে কাজ করে বলি। এটা মনে করো একটা সিলিন্ডার। সিলিন্ডার কি থাকবে? পিস্টন থাকবে। পিস্টন আঁকলাম। এটা মনে করো সে আমাদের পিস্টন। আচ্ছা, পিস্টনের সাথে আমার কি লাগবে? আচ্ছা, আহ, জিনিস থাকবে। পিছনের দণ্ডটা আর কি একটু বেঁকা হবে। আচ্ছা, চাকার সাথে আটকানো থাকবে। তো এই পিস্টনের বা সিলিন্ডারের মধ্যে কি থাকবে? সিলিন্ডারের মধ্যে হচ্ছে আদর্শ গ্যাস থাকবে। কারণ আমরা সিলিন্ডারে কি করবো? সিলিন্ডারে তাপ দিব। একটা ইঞ্জিন আসলে কিভাবে কাজ করে সেটা দেখা যাচ্ছে। সিলিন্ডারে আমরা তাপ দিব। তাপ দিলে কি হবে? ওই আমরা ইঞ্জিনে যা করি, ইঞ্জিনে তাপ দিই, সে হচ্ছে আমাকে কাজে রূপান্তর করে দেখে। ইঞ্জিনে এটাতে যখন তাপ দিছি, তখন কি হবে? প্রসারণ হবে না? আমার আদর্শ গ্যাসের প্রসারণ হবে। আচ্ছা, সিম্পল, আমরা জানি। তো যদি প্রসারণ হয় গ্যাসের, তখন কি হবে? পিস্টনটা উপরে উঠবে। আচ্ছা, পিস্টনটা মনে করি এখান থেকে এখানে উঠবে। পিছনটা যখন এই যে সামনে যাবে, পিছনে যখন সামনে যাবে, তখন কি এই যে এখানে মনে করি এটা হচ্ছে চাকা, এটা হচ্ছে গাড়ির চাকা। Okay? তো গাড়ির চাকার সঙ্গে হচ্ছে ইয়ে লাগানো, এই যে পিছনে দণ্ডটা লাগানো আর কি। তো যখন এটা সামনে ইয়ে হবে, মানে পিছনটা হচ্ছে সামনে যাবে, তখন হচ্ছে গাড়ির চাকা ঘুরবে না। যা, এভাবে ঘুরবে না। সেটা সামনে গেল, এটা এভাবে ঘুরাবে না। তার মানে গাড়ি হয়ে চলতেছে। তো যখন প্রসারণ হবে, তখন হচ্ছে চাকা সামনের দিকে আগাবে, চাকা এইভাবে যাবে, চাকা হচ্ছে এদিকে যাবে, চাকা ঘুরবে না। এটা তুমি বাসায় একটু ইয়ে করে দেখতে পারো, যদি ভিজুয়ালাইজ না হয়। এদিকে যাবে চাকা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, এখন হচ্ছে তোমার এই চাকাটা গতি জড়তার জন্য
মানে তোমার তো গতি প্রসারণ হলো, এটা গতি জড়তার জন্য এটা পিছনে চলে আসবে না, আবার সামনে গেল, চাকা চাকা একটা গতি জড়তা আছে। সে গতি জড়তা মানে কি, সে যে স্টেটে থাকতেছে, সে যে স্টেটে আছে সে স্টেটে থাকতেছে, স্থির আছে স্থির থাকতেছে। সে থেকে তাকে হচ্ছে এভাবে সামনে আগায় দিল, সে পিছনে আসতে চাইবে না। আচ্ছা, তো পিছনে আসা মানে কি, গ্যাসের সংকোচন না? পিছনে আসা মানে কি, হচ্ছে দিকে যাবে, অ্যারো দিয়ে দেখে, গ্যাসের সংকোচন না? আচ্ছা, তো আবার তারপর হচ্ছে প্রসারণ হবে, তাপ দিলে আবার হচ্ছে সংকোচন, প্রসারণ থেকে সংকোচন হবে। তো এটাকেই বলা হচ্ছে একটা চক্র বলে, সাইকেল বা একটা চক্র। এভাবে হচ্ছে তোমার হচ্ছে গাড়ি চলে। তো তোমার এখানে কি, এখানে হচ্ছে তোমার সামনে যে প্রসারণটা হয়েছে, প্রসারণের যে কাজটা হয়েছে সেটা বেশি হইতে হবে সংকোচনের কাজ থেকে। মানে তোমার মনে করো চাকাটা হচ্ছে যদি বেশি পিছনে চলে আসে, তুমি যতটুকু কাজ করছো, যতটুকু সামনে আগে তার চেয়ে বেশি পিছনে চলে আসে, গাড়ি তো সামনে আগাবেই না, ঠিক আছে না? আচ্ছা, তো তার মানে কি, প্রসারণের যে কৃত কাজ সেটা হচ্ছে সংকোচনের কৃত কাজের চেয়ে বেশি হইতে হবে। কৃত কাজ মানে গাড়ি চলা আর কি, কাজ করে। তো এখন কথা হচ্ছে কি, আসল ইঞ্জিন কিভাবে কাজ করে? আসল ইঞ্জিনে কি চাকা পিছনে আসে? আসল আসল ইঞ্জিন চাকা পিছনে আসে। এটা আমি খুব সিম্পলি বলি। এটা যদি আমি এখন তোমাকে বলতে চাই, এটা হচ্ছে আসল ইঞ্জিনের কথা হচ্ছে কি, আচ্ছা এটা সাইকেলটাকে, এই সাইকেলটাকে হচ্ছে তুমি যদি একটু বলো, তুমি যদি একটু ফ্যান্সি ওয়েতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ভাষা বলে, এটাকে ওয়ান স্ট্রোক বলে। একটা চক্র একটা সাইকেলকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা একটু ফ্যান্সি ওয়েতে বলে ওয়ান স্ট্রোক। যেমন শুনছিলাম টু স্ট্রোক ইঞ্জিন, ফোর স্ট্রোক ইঞ্জিন, সেগুলো আসলে কিভাবে কাজ করে। তো এটা একটা আসল ইঞ্জিন আছে কি, এই ব্যাপারটা তুমি ইয়ে করতে পারো, স্কিপ করতে পারো, এটা আমি বলতেছি। আমার সবসময় ছোটবেলা থেকে ইচ্ছা করছে ইঞ্জিন ব্যাপারে জানতে। এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার খুব ভালো মতো পারে। তো একটা ইঞ্জিন আছে, যেটা বড় হয়ে করতেছি কেন, এই সিলিন্ডার আগের মতোই আছে। এখানে কি থাকে, এখানে হচ্ছে একটা পিস্টনও আছে, মোটামুটি সব আগের মতো। আর, উম, এটা আমাদের হচ্ছে ইয়েতে কিছুদিন আগে পড়াইছিল, জন্য মনে আছে, নইলে আমার আবার ভুলার রোগ আছে, আমি ভুলে যাই জিনিসপাতি। স্যার এখনো কি আঁকতেছেন এত, wait, এঁকে নিই, তারপর বুঝাবেন। তো মেইনলি এটা হচ্ছে একটা ইঞ্জিন, ইঞ্জিনের হচ্ছে ইয়ে আঁকলাম, ভিতরের অংশ আঁকলাম। এটাকে বলে ইনলেট ভালভ বলে, ভালভ বলে। ভালভ কি তোমার কপাটিকা, এখানে হচ্ছে কপাটিকার মধ্যে এই যে কপাটিকা আছে এখানে, কপাটিকা এটাকে বলে একটা ইয়ে, ওই যে কপাটিকার কাজ কি, বিপরীতমুখী আউটওয়ার্ড ফ্লোটাকে রুদ্ধ করান, যে রক্ত একদিক একমুখী প্রবাহ হবে, বিপরীতমুখী প্রবাহটা আটকায় দিবে, এরকম ইনলেট ভালভ বলে, এটাকে এক্সস্ট বলে। এখানে আউটলেট বলে না কেন, এক্সস্ট বলে কেন, এক্সস্ট বললি যে তুমি হচ্ছে মোটর সাইকেলে ব্রুম করে হচ্ছে একটা এরকম ইয়ে দেখছো থাকে। তো এখান দিয়ে হচ্ছে অনেক কি হয়, এখান দিয়ে হচ্ছে অনেক হাওয়া বের হয়, ব্রুম করে হাওয়া বের হয় না, এটাকে এক্সস্ট বলে। এটাতে তোমার কি হচ্ছে, তাপ বর্জন করতেছে।
এটাকে এক্সস্ট বলে, এটাকে এক্সস্ট ভালভ বলা হয়। তো তোমার এখানে হচ্ছে একটা ইয়ে থাকে, এটা দেই নেই, ওপেনিং থাকে একটা। ও ওপেনিং করে, ওপেনিং হচ্ছে পেট্রোল আর এয়ারের মিক্সচার দেওয়া হয়। এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা হচ্ছে এটা বলে ক্লিয়ারেন্স বলা হয়। ক্লিয়ারেন্স কেন বলে এটা, আমি আমার এমনিতে বলতে ভালো লাগে শোনা বলতেছি, এটা তো না দেখলেও চলবে, লাগবে না। তো এখানে আছে তোমার হচ্ছে ইয়ে ওই যে পেট্রোল আর এয়ারের মিক্সচারটা দেবে, এই জায়গায় পেট্রোল আর এয়ার মিক্সচারটা থাকবে। তো ইঞ্জিন হচ্ছে কি করে, ইঞ্জিন হচ্ছে এখানে মনে করে এখানে আছে, ইঞ্জিন হচ্ছে ক্র্যাঙ্ক শ্যাফট মেকানিজমের কাজ করে, যেটা বলা হয় না, এটাকে বলে ক্র্যাঙ্ক শ্যাফট মেকানিজম। আমি আগে যেটা লিখলাম না, যেভাবে চাকাটা চলতেছে, যেগুলো ক্র্যাঙ্ক শ্যাফট মেকানিজম। এখানে তো অনেক কিছু আগে নেই, এখানে হচ্ছে ওই যে এরকম একটা কালার দিয়ে আর কি। সেম জিনিস রাখছি, একটু কমপ্লেক্স করে আর কি। সেই যে এটা হ্যান্ডেল জিনিস থাকে, এটাকে বলা হয় ক্র্যাঙ্ক রড বলা হয়, এটাকে শ্যাফট বলা হয়। ক্র্যাঙ্ক শ্যাফট, এগুলো বুঝা লাগবে না, এগুলো কি বলে। তো এখানে হচ্ছে ইয়ে এটা হচ্ছে উঠানামা করে আর কি। এখানে হচ্ছে পেট যখন ইয়ে করা হয়, তখন এখানে দহন হয়, এখানে একটা ইয়ে হয়, ব্লাস্ট হয়। ব্লাস্ট হয়, ব্লাস্ট হলে হচ্ছে এটা হচ্ছে নিচে নামে, পরে আবার উপরে উঠে যায়। কেন উপরে উঠে, এখানে অনেকগুলো স্ট্রোক আছে। আহ, এই পার্টটাকে বলা হচ্ছে কি উপরে, এটাকে বলে টিডিসি। টিডিসি মানে টপ ডেড সেন্টার, এটাকে বলে বিডিসি, বটম ডেড সেন্টার বলে। কেন ডেড সেন্টার বলে এটা আমি নিজেও জানি না। তো এখান থেকে হচ্ছে তার ইঞ্জিনের কাজ করেছে এই ইয়ের মধ্যে আর কি, টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টারে সব সব ইঞ্জিন কাজ করে। এটাকে বলা হয়, এটা হচ্ছে তোমার এটাকে বলা হচ্ছে ইয়ে, তোমার আইসি ইঞ্জিন যেগুলো দেখবো, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, এগুলো হচ্ছে ক্রিয়া কৌশল এরকম আর কি। তো এই যে এটা উঠানামা করে আর কি, কন্টিনিউয়াসলি এখানে ব্লাস্ট হতে থাকে। এখান থেকে এটা উঠানামা করে, উঠানামা করার মাধ্যমে তোমাকে ইয়েটা চলে আর কি। যে কোনো হচ্ছে ভিজুয়ালাইজ করে দেখতে পারবে, এটা হচ্ছে মেইন জিনিস। আমি তোমাকে ছোট করে বুঝাইলাম এখানে, এটা তুমি ভিজুয়ালাইজ করতে পারবে। তুমি যে আইসি ইঞ্জিন ভিজুয়ালাইজেশন সার্চ দাও, দেখবো সেরকম তোমাকে দেওয়া আছে। তো এখানে হচ্ছে কি, এখানে একটা স্ট্রোক বলে কি, একটা স্ট্রোক হচ্ছে একটা টিডিসি তে, একটা বিডিসি থেকে যখন বিডিসি তে যখন যায়, এই যে এটা যখন নামে, এখানে যখন নামে একবার, এটাকে বলা হচ্ছে ওয়ান স্ট্রোক। এরকম দেখো, ওয়ান স্ট্রোকে তো আসলে কোনোদিন পসিবল না। দেখো সবসময় তুমি শুনে আসো টু স্ট্রোক বা ফোর স্ট্রোক ইঞ্জিন। টু স্ট্রোক বা ফোর স্ট্রোক, ওয়ান স্ট্রোক কেন পসিবল না? দেখো যেটা নিচে আসছে সে উপরে যাবেই। ওই বলছিলাম গতি জড়তার জন্য, গতি জড়তার জন্য উপরে যাবে। তো একবার আসাটাকে বলে যদি ওয়ান স্ট্রোক, আর যাওয়াটাকে টু স্ট্রোক। মানে একবার যাওয়া আসাটাকে বলা হচ্ছে ওয়ান মানে টু স্ট্রোক। তো এরকম যখন চারবার যায় তখন ফোর স্ট্রোক বলে। এখন বেশিরভাগ জিনিস ফোর স্ট্রোক, টু স্ট্রোক গুলো বাদ দিয়েছে, টু স্ট্রোক গুলো প্রচন্ড পরিমাণে দূষণের জন্য দায়ী ছিল। তো এগুলো কেন বললাম নিজেও জানি না, আর ভালো লাগছে না। যাই হোক, তোমার ক্লাসে যতটুকুই আজকে।